আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হিজবুল্লাহর সঙ্গে যোগ দেওয়ার ঘোষণা দিল ইরান। লেবাননে অস্ত্র পাঠাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র। হিজবুল্লাহকে আক্রমণ করলে ধ্বংসাত্মক যুদ্ধের হুঁশিয়ারি। পশ্চিমা ও ইসরায়েলি জাহাজে খ্যাপাটে আক্রমণ চালালো বীর হুথিরা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সরাসরি আঘাতে একসঙ্গে 4 জাহাজ লণ্ডভণ্ড। বাস্তুচ্যুত নিরীহ ফিলিস্তিনিদের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ করল রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের মহান কমান্ডার রমজান কাদিরভ। যে কারণে জিতেও ইরানের প্রেসিডেন্ট হতে পারছেন না মাসুদ পেজেশকিয়ান। দ্বিতীয় দফায় গড়ালো ইরানের নির্বাচন। চীন সীমান্তের কাছে ভারতীয় ট্যাঙ্ক বিধ্বস্ত, 5 সেনা নিহত। কসাই নেতানিয়াহুকে চায় না 2/3 সাধারণ ইসরায়েলি। বিতর্কে পরাজয়, বাইডেনকে নির্বাচন থেকে সরে যেতে বলল নিউ ইয়র্ক টাইমস সম্পাদকীয় পরিষদ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অভিশপ্ত হায়নারা যদি লেবাননের সর্বাত্মক হামলা চালায় তবে হিজবুল্লাহর পক্ষ নিয়ে যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান। উত্তেজনার মধ্যেই লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালালে ইসরায়েলের সঙ্গে পুরো দমে একটি ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের জাতিসংঘ মিশনের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এক বিবৃতিতে ইরানের জাতিসংঘ মিশনের পক্ষ থেকে বলা হয়, যদিও লেবাননে আক্রমণ করার ইচ্ছা সম্পর্কে হায়না শাসকদের বিভ্রান্তিকর প্রচারণাকে ইরান মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে মনে করে, তবু যদি অভিশপ্ত হায়নারা হিজবুল্লাহর উপর পূর্ণ মাত্রায় সামরিক আগ্রাসন শুরু করে তাহলে নেতানিয়াহুকে একটি ধ্বংসাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। ইরানের সমস্ত প্রতিরোধ ফ্রন্ট যুদ্ধে যেতে সম্পূর্ণ প্রস্তুত। তাদের সর্বাত্মক সম্পৃক্ততা সহ অন্যান্য সমস্ত বিকল্পই আলোচনার টেবিলে রয়েছে। সুতরাং নেতানিয়াহুকে এমন দুঃসাহস দেখানোর আগে সাবধান হতে হবে। ইরান এরই মধ্যে লেবাননকে সামরিক সহায়তা দিতে শুরু করেছে। লেবাননের রাফিক আল হারিরি বিমানবন্দর দিয়ে ইরান হিজবুল্লাহকে অস্ত্র, রকেট ও মিসাইল সরবরাহ করছে। কিছুদিন আগেই ইসরায়েল প্রতিরোধ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল তারা লেবাননে আক্রমণের পরিকল্পনা চূড়ান্ত করেছে। জবাবে হিজবুল্লাহর প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা একেবারে নিয়মহীন এবং সীমাহীন লড়াই করে ইসরায়েলের অস্তিত্ব মানচিত্র থেকে মুছে দেবে। গাজায় হায়নাদের বর্বর আক্রমণ শুরু হওয়ার পর থেকেই মূলত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে। সীমান্তে দুই পক্ষের মধ্যে নিয়মিত ছোট বড় সংঘর্ষের ঘটনা ঘটছে। সম্প্রতি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এই উত্তেজনা আরও বেড়ে যাওয়ায় সর্বাত্মক যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। পশ্চিমা ও ইসরায়েলি জাহাজে খ্যাপাটে আক্রমণ চালিয়েছে হুথি বীরেরা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সরাসরি আঘাতে একসঙ্গে লণ্ডভণ্ড হয়েছে 4 জাহাজ। ইসরায়েলের উপর হামাস হিজবুল্লাহর আক্রমণের পাশাপাশি থেমে নেই হুথিদের হামলা। বীর হুথি যোদ্ধারা নতুন করে লোহিত সাগর ও ভূমধ্য সাগরে 2টি তেল ট্যাঙ্কার ও 2টি যুদ্ধ জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইরাকি প্রতিরোধের সাথে একটি যৌথ অভিযানে ভূমধ্য সাগরে ইসরায়েলের ওয়েলার তেল ট্যাঙ্কারকে লক্ষ্য করে বেশ কয়েকটি শক্তিশালী ড্রোন নিক্ষেপ করে। হামলার সময় তেলের জাহাজটি ইসরায়েলের হাইফা বন্দরের দিকে যাচ্ছিল বলেই দাবি করেছে তারা। হুথিরা এক বিবৃতিতে জানায়, আমেরিকান তেল ট্যাঙ্কার ডেলোনিক্সকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি আঘাত করা হয়েছে। ওই জাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করতে সক্ষম হয় এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লোহিত সাগরে ড্রোন বোট দিয়ে আয়নিস জাহাজে হামলা হুথি ও ইরাকি প্রতিরোধ বাহিনীর জোট। এছাড়া জোহান্স মায়ার্স নামের আরেকটি জাহাজে একটি ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করা হয় বলে জানা গেছে। গত 24 ঘন্টায় ফিলিস্তিনের সমর্থনে এসব অভিযান চালানো হয়। বিবৃতিতে সৈন্যদের প্রশংসা করে হুথি নেতা আরো জানান, আমাদের বাহিনী বেশ দক্ষতার সাথে শত্রুদের উপর কয়েকটি সূক্ষ্ম ও মানসম্পন্ন সামরিক অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছে।
বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ করল রুশ চেচনিয়া প্রজাতন্ত্রের মহান কমান্ডার রমজান কাদিরভ। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন সহ নানা কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে রুশ ফেডারেশনের অংশ চেচনিয়া প্রজাতন্ত্র। রাশিয়ার মুসলিম প্রধান এই প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভ এই ঘোষণা দিয়েছিলেন গত বছরের নভেম্বরে। এর ধারাবাহিকতায় বাস্তুচ্যুত 2 শতাধিক ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়া হচ্ছে চেচনিয়ায়। রুশ সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদন অনুসারে রমজান কাদিরভের মা আইমানি পরিচালিত একটি দাতব্য সংস্থা 5টি অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করেছে চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে। এই অ্যাপার্টমেন্ট ভবনগুলোতেই 209 জন আশ্রয় দেওয়া হবে। তারা এখানে স্থায়ীভাবে বসবাস করবে। গতকাল শুক্রবার রমজান কাদিরভ এক বিবৃতিতে এসব অ্যাপার্টমেন্ট বন্টন সংক্রান্ত ঘোষণায় বলেছেন, সন্তোষজনক আবাসন পাওয়ায় ফিলিস্তিনি ভাই ও বোনেদের অভিনন্দন। আমি আশা করি তাদের আর কোনোদিন যুদ্ধ দেখতে হবে না। তারা এখানে সুখ ও সমৃদ্ধিতে বসবাস করবে। কাদিরভ জানিয়েছেন, গ্রজনির দক্ষিণ পূর্বে গর্নি ক্লিউচ চিলড্রেন রিসর্টে আশ্রয় নেওয়া শরণার্থীদের এখন চেচনিয়ার রাজধানীর ভিয়াস্তোভস্কি জেলার একটি এলাকায় রাখা হবে, যেখানে 209 জন 40টি পৃথক ও নতুন অ্যাপার্টমেন্টে বাস করবে। চেচনিয়ার শাসক আরো জানিয়েছেন, এই অ্যাপার্টমেন্ট ভবনগুলো নির্মাণে 6 মাস সময় লেগেছে। এই সময়ের মধ্যে 55 জন ফিলিস্তিনিকে চাকরি দেওয়া হয়েছে এবং তাদের সন্তানদের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সবাই রাশিয়ায় পড়ালেখা করছে। কাদিরভ বলেছেন, আমাদের তাৎক্ষণিক পরিকল্পনার মধ্যে আছে চেচেন প্রজাতন্ত্রে একটি ফিলিস্তিনি সম্প্রদায় তৈরি করা, যাতে শরণার্থীরা তাদের জাতীয় পরিচয় রক্ষা করতে পারে। গত জানুয়ারিতে প্রকাশিত ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছিল, গত বছরের নভেম্বরে দেওয়া রমজান কাদিরভের ঘোষণা অনুসারে গ্রজনিতে ফিলিস্তিনি শরণার্থীদের আশ্রয় দিতে 35টি অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণের কাজ শুরু হয়। সে সময় বলা হয়েছিল, রাশিয়ায় অন্তত 1200 ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। ইরানে শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান 1,04,15,991 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জালিলি পেয়েছেন 94,73,340 ভোট। দেশটির রাজধানী তেহরানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনে স্থাপিত নির্বাচনী সদর দপ্তরের মুখপাত্র মহসেন ইসলামী স্থানীয় সময় শনিবার বেলা 11:30টার দিকে চূড়ান্ত ফল ঘোষণা করেন। এতে দেখা যাচ্ছে, পেজেশকিয়ান সর্বাধিক ভোট পেলেও বা নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় 10 লাখ ভোটে এগিয়ে থেকে বিজয়ী হলেও শতকরা হিসেবে তিনি পেয়েছেন মোট গৃহীত ভোটের 42.54%। ভোটে বাকি 2 প্রার্থী পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুর মোহাম্মদী পেয়েছেন যথাক্রমে 33,83,340 এবং 2,06,397 ভোট। এদিকে শুক্রবারের নির্বাচনে বিজয়ী প্রার্থী পেজেশকিয়ান শতকরা 50 ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ায় ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটি এখন রান অফ বা দ্বিতীয় পর্বে গড়িয়েছে। দেশটির সংবিধান অনুযায়ী কোনো প্রার্থী শতকরা 50 ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হলে শীর্ষ 2 প্রার্থীর মধ্যে আবার নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী আগামী 5 জুলাই দ্বিতীয় দফা ভোট গ্রহণের তারিখ আগে থেকেই নির্ধারিত রয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় পর্বে গড়াতেই দ্বিতীয় পর্বের ভোটের জন্য নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন শীর্ষ 2 প্রার্থী সাইদ জালিলি ও মাসুদ পেজেশকিয়ান। চীন সীমান্তের কাছে ভারতের লাদাখে এক ট্যাঙ্ক বিধ্বস্ত হয়ে অন্তত 5 জন ভারতীয় সৈন্য নিহত হয়েছেন। নিহত সেনাদের মধ্যে একজন জুনিয়র কমিশন অফিসারও রয়েছেন। লাদাখের দৌলত বেগ ওলদি এলাকার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শনিবার রাত 3টায় এই ঘটনা ঘটে। স্থানীয় সেনা চৌকি লেহ থেকে 148 কিলোমিটার দূরে একটি T-72 ট্যাঙ্ক নিয়ে নদী পার হওয়ার অনুশীলন করছিলেন সেনারা। তখন হঠাৎ করে নদীর পানি বাড়তে থাকে। পরে খুব দ্রুতই ট্যাঙ্ক ও এর ভেতরে থাকা সেনারা তলিয়ে যান। পরে উদ্ধার অভিযান চালিয়ে নিহত 5 সেনার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শোক প্রকাশ করেছেন। এক্সে পোস্ট করা বার্তায় তিনি বলেন, লাদাখে নদী পার হওয়ার সময় দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় আমাদের 5 সাহসী ভারতীয় সৈন্যের প্রাণ হারানোয় আমরা গভীরভাবে শোকাহত। জাতির প্রতি বীর সৈন্যদের অনুকরণীয় পরিষেবা আমরা কখনোই ভুলব না। শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই শোকের সময়ে আমরা তাদের পাশে আছি।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় 8 মাসেরও বেশি সময় ধরে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এই সময় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে নিশ্চিহ্ন কিংবা তাদের হাতে আটক জিম্মিদের উদ্ধার কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি দেশটি। এই অবস্থায় সরকার প্রধান নেতানিয়াহুর জনপ্রিয়তা এখন তলানিতে ঠেকেছে। নতুন একটি জরিপ বলছে প্রায় 2/3 ইসরায়েলি চান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পুনরায় নির্বাচন করা উচিত নয়, বরং তার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। ইসরায়েলের চ্যানেল 12 পরিচালিত এই জরিপে মাত্র 27% উত্তরদাতা তাকে ইসরায়েলের পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখতে চান, যেখানে 66% মনে করেন তার পদত্যাগ করা উচিত। এমনকি নেতানিয়াহুর ডানপন্থী ধর্মীয় ব্লকের দলগুলোর ভোটারদের মধ্যে মাত্র 53% চান তার আবার নির্বাচনে অংশ নেওয়া উচিত। জরিপে প্রায় 85% উত্তরদাতা চেয়েছিলেন 7 অক্টোবর হামাসের ইসরায়েলে অনুপ্রবেশের ব্যর্থতার তদন্তে একটি কমিশন গঠন করা হোক। হামাসের ওই হামলার পর থেকে ফিলিস্তিনের উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সূত্র আল জাজিরা। এদিকে চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এই উপলক্ষে স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথমবারের মতো বিতর্কে অংশ নিয়েছেন তারা। বিতর্কের আয়োজন করে সিএনএন এবং এবিসি। সিএনএন এর আটালান্টা স্টুডিওতে বিতর্কটি অনুষ্ঠিত হয়। সিএনএন এর জরিপ অনুযায়ী এই বিতর্কে হেরে গেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস শুক্রবার একটি সম্পাদকীয়তে প্রেসিডেন্ট জো বাইডেনকে ভোট থেকে সরে দাঁড়ানোর এবং নভেম্বরে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করার জন্য অন্য ডেমোক্রেটকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছে। বাইডেনকে একজন মহান সরকারি কর্মচারীর ছায়া হিসেবে বর্ণনা করে সংবাদপত্রের সম্পাদকীয় পরিষদ বলছে, প্রেসিডেন্ট এবং ট্রাম্পের মধ্যে বৃহস্পতিবারের বিতর্ক প্রমাণ করেছে 81 বছর বয়সী বাইডেন তার নিজের পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় মেয়াদে তিনি কি করবেন তার ব্যাখ্যা দিতে হিমশিম খেয়েছেন ট্রাম্পের উস্কানির জবাব দিতে। হিমশিম খেয়েছেন ট্রাম্পকে তার মিথ্যা কথা, ব্যর্থতা ও ভয়ানক সব পরিকল্পনার জন্য জবাবদিহি করাতে। একাধিকবার তিনি একটা বাক্য শেষ করতে গিয়ে সংগ্রাম করেছেন। বাইডেন এখন যা করতে পারেন তা হলো তিনি পুনরায় নির্বাচন করছেন না এই ঘোষণা দেওয়া। দেখা যাচ্ছে প্রেসিডেন্ট এক বেপরোয়া জুয়ায় লিপ্ত আছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে ডেমোক্রেট নেতাদের মধ্যে নিজেকে স্পষ্টবাদী, বাধ্যকারী ও উদ্যমী ব্যক্তি হিসেবে উপস্থাপন করার মতো অধিকতর যোগ্য বিকল্প রয়েছেন। ট্রাম্প ও বাইডেনের ঘাটতিগুলোর মধ্যে এর যে কোনোটি বেছে নিতে ভোটারদের বাধ্য করার মধ্য দিয়ে দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা ঝুঁকি গ্রহণ করার কোনো কারণ দলের নেই। আমেরিকানরা যা নিজেদের চোখে দেখেছেন, বাইডেনের সেই বয়স ও দুর্বলতা তারা এড়িয়ে যাবেন বা হিসেবে নেবেন না। সরলভাবে এটা আশা করা হবে এক বড় জুয়া, বলেছে নিউ ইয়র্ক টাইমস। সূত্র নিউ ইয়র্ক টাইমস এবং এএফপি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হিজবুল্লাহর সঙ্গে যোগ দেওয়ার ঘোষণা দিল ইরান। লেবাননে অস্ত্র পাঠাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র। হিজবুল্লাহকে আক্রমণ করলে ধ্বংসাত্মক যুদ্ধের হুঁশিয়ারি। পশ্চিমা ও ইসরায়েলি জাহাজে খ্যাপাটে আক্রমণ চালালো বীর হুথিরা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সরাসরি আঘাতে একসঙ্গে 4 জাহাজ লণ্ডভণ্ড। বাস্তুচ্যুত নিরীহ ফিলিস্তিনিদের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ করল রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের মহান কমান্ডার রমজান কাদিরভ। যে কারণে জিতেও ইরানের প্রেসিডেন্ট হতে পারছেন না মাসুদ পেজেশকিয়ান। দ্বিতীয় দফায় গড়ালো ইরানের নির্বাচন। চীন সীমান্তের কাছে ভারতীয় ট্যাঙ্ক বিধ্বস্ত, 5 সেনা নিহত। কসাই নেতানিয়াহুকে চায় না 2/3 সাধারণ ইসরায়েলি। বিতর্কে পরাজয়, বাইডেনকে নির্বাচন থেকে সরে যেতে বলল নিউ ইয়র্ক টাইমস সম্পাদকীয় পরিষদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।